My dear student, hope you are well. Today I am going to read and discuss the third part of the story, The Wind Cap. In the first and second part of the story, we came to know that a boy named John wished to go to the sea and become a sailor. But his mother forbid him. Being a good son, he did not protest. But his wish to be a sailor was finally granted by a ferryman who gave him a magic cap which could control the wind. But there was one warning. What was the warning? No human hand could ever be able to take the cap off. After that, John set off his sea voyage without listening his mother's prohibition. And the wind cap made him famous, and the captain was very happy and did not want to part with the strange sailor. Who is the strange sailor? John. And after spending 1 year and 1 day in the ship, John wanted to return to the land. Okay. Now let's begin the third part of the story. Oh, let me go ashore just for 1 day, he begged the captain when they had sighted land. What is the Bengali meaning of this sentence? ও আপনি আমাকে মাত্র একদিনের জন্য স্থলভূমি মানে ডাঙাতে যেতে দিন। সে ক্যাপ্টেনের কাছে কাতর, সে বলতে জন, কাতর অনুরোধ করেছিল যখন তারা স্থলভূমি বা স্থলভাগ বা ডাঙা দেখতে পেল। হি মানে জন, হি প্রমিসড হি উড রিটার্ন, but the captain was unmoved. এটার এই সেন্টেন্সটা বাংলা মানে হলো সে প্রমিসড মানে প্রতিজ্ঞা করেছিল বা অঙ্গীকার করেছিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন অনড় রইল। ক্যাপ্টেন মানতে চাইল না। বোঝা গেল ব্যাপারটা? However, John could not stop dreaming of the land. যাই হোক, জন স্থলভূমির ব্যাপারে স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। ওকে, এখানে এই পার্টটায় গ্রামারের দিক থেকে যে অংশটা তোমাদের লক্ষ্য করার বিষয় সেটা হলো, দেখো কোটেশনের মধ্যে যে স্পিচটা আছে এটাকে কি বলে? ডিরেক্ট স্পিচ বলে, তাই তো? ন্যারেশন চেঞ্জ যদি তোমরা জানো তাহলে তোমরা শুনে থাকবে যে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, তাই তো? তা এটা স্পিকারের বক্তব্য যেটা বলছে এক্স্যাক্ট সেটাই তুলে ধরা হয়েছে, সেই জন্যে এই স্পিচটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আচ্ছা, আবার দেখো লেট মি গো, লেট মি টু হবে না, লেট, এই লেট ভার্ব বসলে
এখানে বিয়ার ইনফিনিটিভ বসে। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল করবে গ্রামারের দিক থেকে। আচ্ছা, তাহলে এই পার্টটাকে যদি ইংলিশে বলতে হয় তাহলে কি বলবে? এইভাবে বলতে পারো যে জন স্টার্টস ক্রেভিং টু সি দ্য ল্যান্ড, অ্যান্ড হি বেগস অর রিকোয়েস্ট, বেগস বলতে পারো, রিকোয়েস্টও বলতে পারো, বা এন্ট্রিটস ওয়ার্ড ইউজ করতে পারো, দ্য ক্যাপ্টেন টু লেট হিম গো অ্যাশোর, বাট দ্য ক্যাপ্টেন ডাজ নট গ্র্যান্ট হিজ প্রেয়ার। ইংলিশে বলতে গেলে এই পার্টটা তোমরা এইভাবেই বলবে। আচ্ছা, সাইটেড যে ওয়ার্ডটা আছে, এই যে এখানে সাইটেড, সাইটেড মানে দেখেছিল বাংলায়, সিন ইংরাজিতে হচ্ছে সিন। প্রমিসড, প্রমিসড মানে হচ্ছে ভাউড, মানে অঙ্গীকার করেছিল, শপথ গ্রহণ করেছিল। আর আনমুভড এই ওয়ার্ডটার মানে হচ্ছে নট অ্যাফেক্টেড ইমোশনালি। আর ড্রিমিং খুব সোজা, ড্রিমিং মানে হচ্ছে স্বপ্ন দেখতে থাকা, মানে হ্যাভিং ড্রিমস, হ্যাঁ, স্বপ্ন দেখতে থাকা। নেক্সট, ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাজলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, মানে এক শান্ত বিকেলে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং স্বপ্ন দেখতে শুরু করেছিল। Unknown to him, the ship stood offshore from his old farm. হ্যাঁ, মানে তার অজান্তি সেই জাহাজটা তখন তার পুরনো খামার থেকে একটু দূরে সমুদ্রে দাঁড়িয়েছিল। In John's dream, the season turned rapidly, and as each turned, so did John in his bed. What is the Bengali meaning? জনের স্বপ্নে ঋতুরা খুব তাড়াতাড়ি পরিবর্তিত হতে লাগলো এবং তার সঙ্গে সঙ্গে জনও বিছানায় এপাশ ওপাশ করতে লেগেছিল। ঋতুরাও পরিবর্তন হচ্ছে, জনও এপাশ ওপাশ ঘুরছে। হ্যাঁ, কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এর ফলে কি হলো? ফলে তার মাথার টুপিটাও এদিক ওদিক ঘুরে যাচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। হ্যাঁ, এবং সেটা যেন জাদু বলে পরিষ্কার আকাশ থেকে হঠাৎ একটা ঝোড়ো হাওয়া ডেকে এনেছিল, যেটা জাহাজটির উপর কোনো সতর্কতা ছাড়াই আছড়ে পড়েছিল। বুঝতে গেল ব্যাপারটা? ক্লিয়ার হলো? ওকে, দেখো এখানে অফশোর মানে, এখানে দেওয়া আছে অফশোর। অফশোর মানে হচ্ছে তীরভূমি থেকে একটু দূরে, মানে লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, কোয়াইট মানে তোমরা জানো শান্ত, পিসফুল অথবা কাম। হ্যাঁ, কোয়াইট। আচ্ছা, অ্যাজলিপ মানে হচ্ছে হ্যাভিং এ ন্যাপ, মানে ঘুমন্ত। হ্যাঁ, অ্যাজলিপ ঘুমন্ত। র্যাপিডলি মানে হচ্ছে ভেরি ফাস্ট। র্যাপিডলি মিনস হচ্ছে ভেরি ফাস্ট, খুব দ্রুত, ভেরি। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে, কনসিকুয়েন্টলি মিনস হচ্ছে, কনসিকুয়েন্টলি মানে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। হ্যাঁ, আর স্কোয়াল মিনস হচ্ছে এ সাডেন স্টর্ম, এ সাডেন অর স্ট্রং উইন্ড। হ্যাঁ, আর ওয়ার্নিং মানে কশনস অথবা অ্যালার্ট, ওয়ার্নিং। ওকে, এই পার্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, এটাকে ইংলিশে এই পার্টটাকে যদি বলতে হয় কি বলবে? যে ওয়ান কোয়াইট আফটারনুন হোয়েন জন ফলস অ্যাজলিপ অ্যান্ড বিগিনস টু ড্রিম, দ্য শিপ স্ট্যান্ডস offshore from his old farm,
and during his sleep he keeps turning মানে moving and which causes his cap to twist and turn and it produces অথবা it makes a squall হ্যাঁ সংক্ষেপে বলতে গেলে ইংলিশে এটাই বলতে হবে the wind had been whirling the wind had been whirling actually উচ্চারণটা whirling pronunciation টা about না about actually এর যে pronunciation টা হয় না about the boat tearing the sails and snapping the spars মানে ওই ঝড়টি জাহাজটির চারিদিকে ঘুরতে শুরু করেছিল এবং পালগুলি ছিঁড়ে ফেলতে ফেলতে মাস্তুলগুলিতে আঘাত করে ভেঙে ফেলেছিল আচ্ছা এখানে দেখো had been whirling হ্যাঁ তাহলে এটা থেকে তুই খুব সহজেই বোঝা যাচ্ছে যে obviously this is past perfect continuous tense what is the structure of past perfect continuous tense subject plus had been plus verb plus ing okay acha next it's his fault the sailors cried direct speech এটা it's his fault the sailors cried হ্যাঁ এটা ওই ছেলেটারই দোষ নাবিকরা চিৎকার করে বলেছিল they shouted in anger and fear and tried to rip the cap of his head তারা রাগে ভয়ে চিৎকার করতে লেগেছিল এবং তার মাথা থেকে টুপিটা টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল মানে ঝড় উঠে গেছে তো মানে সাডেন একটা দমকা বাতাস উঠেছে তারা ভয়ে জনের মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করছে কিন্তু টুপিটা তো খুলতে পারবে না আচ্ছা দেখো এখানে আননোন ওয়ার্ড বলতে তোমাদের দেখো স্কোয়াল মানে হচ্ছে এ সাডেন স্ট্রং উইন্ড বলেছিলাম টিয়ারিং মিনস হচ্ছে টিয়ারিং মানে যে ছিঁড়ে ফেলতে লাগা মানে রিপিং আর স্ন্যাপিং মিনস হচ্ছে হিটিং সাডেনলি উইথ আ শার্প নয়েজ স্পার্স মানে হচ্ছে মাস্তুল জাহাজ বা নৌকা জাহাজের মাস্তুল থাকে না মাস্তুল ফল্ট মিনস হচ্ছে দোষ রেসপন্সিবিলিটি ফর অ্যান আনফর্চুনেট ইভেন্ট ফল্ট ওকে আচ্ছা অ্যাঙ্গার মানে রেজ রাগ অ্যাঙ্গার মানে রেজ মানে রাগ সাউটেড মিনস শ্রিকড বা সেড লাউডলি চিৎকার করা তাহলে এই পার্টটা ক্লিয়ার হয়েছে এই পার্টটাকে যদি ইংলিশে বলতে কি বলবে দ্য উইন্ড ড্যামেজেস দ্য শিপ টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্নাপিং দ্য স্পার্স sailors on the ship blame John and try to take up but snatch his cap. Clear? Next. Well, they were unsuccessful, for it was a fairy cap. টুপিটা খুব টানাটানি করে চেষ্টা করলো খোলার কিন্তু সেলার্সরা খুলতে পারলো না কারণ যে ওই মানবপরীটা বলেই ছিল যে টুপির কোনো হিউম্যান হ্যান্ড এই টুপিটা খুলতে পারবে না তাহলে ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট তাহলে এইটুকুটা আগে
বলে দিই বাংলা মানেটা। যাই হোক, তারা অসফল হলো কারণ এটি ছিল পরীর দেওয়া টুপি, সে মানব পরীটা যেটা দিয়েছিল পরীর দেওয়া টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড so the squall became a storm, the mightiest they had ever seen. তাহলে তারা এটিকে টেনেছিল, ঘুরিয়েছিল, তার ফলে ওই ঝোড়ো হাওয়াটি একটি জোরালো ঝড়ে পরিণত হয়েছিল। যেমন ঝড় মানে তেমন বা যেমন ঝড় তারা কোনো দিন দেখেনি। The captain ordered his men to bring John before him. ক্যাপ্টেন জনকে তার সামনে নিয়ে আসার জন্য তার লোকেদের বলেছিলেন। In anger he grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. মানে রাগে তিনি জনের ডোরা কাটা টুপির লেজের অংশটা ধরে ধরে কি করলো, তাকে 3 বার পাক খাইছিল, 3 বার পাক দিয়ে জোরে সমুদ্রে নিক্ষেপ করলো, ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ spun the ship 3 times around. কিন্তু টুপিটা ডেকে আনা ঝড়ে গোটা জাহাজটায় জলের মধ্যে 3 বার পাক খেয়েছিল। আচ্ছা, এর মধ্যে যে আননোন ওয়ার্ডগুলো একটু ডিসকাস করে নিই। দেখো, আনসাকসেসফুল মানে মিনস হচ্ছে ফেল্ড, ব্যর্থ। Storm means ঝড়, ওকে। mightiest means most powerful, জোরালো, most powerful. আচ্ছা, grabbed means জোরে ধরা, took hold of something tightly, জোরে ধরা। আচ্ছা, striped means ডোরা কাটা, প্যাটার্ন উইথ স্ট্রাইপস। আচ্ছা, ফ্ল্যাং FLUNG, ফ্ল্যাং মিন্স থ্রিউ ভায়োলেন্টলি, মানে জোরে নিক্ষেপ করা, ছুড়ে দেওয়া। আচ্ছা, স্পান মানে হচ্ছে রোল্ড, ROLLED, মানে ঘুরিয়ে দিয়েছিল, রোল্ড। ওকে, ক্লিয়ার? বাট এই পার্টটা যদি ইংলিশে বলতে হয় তাহলে তোমরা কি বলবে? অ্যাকচুয়ালি সেলার্স আর আনসাকসেসফুল। সেলার্স আর আনসাকসেসফুল, টুপিটা খুলতে আনসাকসেসফুল হয়েছিল তো। অ্যান্ড এর আর একটা কী হলো, টুইস্টিং অফ দ্য ক্যাপ কজেস হেভি স্ট্রম, এবং তারা এখন ওই মানে টুপিটা টানাটানি করছিল, সেইটা কি হলো, একটা হেভি স্ট্রম সৃষ্টি হলো, তাই তো। অ্যান্ড ফিউরিয়াস ক্যাপ্টেন, আর কি ঘটনা ঘটেছে, ফিউরিয়াস ক্যাপ্টেন থ্রোজ জন আউট অফ দ্য শিপ, সংক্ষেপে বলছি ব্যাপারটা। এবং ক্যাপ্টেন কী করেছিল শেষে, যে জনকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, জাহাজ থেকে, কী ধরে, বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, সমুদ্রের জলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অ্যান্ড দিস ইনসিডেন্ট স্পিনস দ্য শিপ ব্যাডলি, এবং এই ঘটনাটা তাকে সমুদ্রে, যেহেতু টুপিটা ধরে সে তাকে ছুঁড়ে 3 বার পাক খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারপরে জাহাজটাও 3 পাক খেয়ে গেছিলো 3 বার। দিস ইনসিডেন্ট স্পিনস, আমি প্রেজেন্ট টেন্সে বলছি কিন্তু, স্পিনস দ্য শিপ ব্যাডলি, খুব বাজেভাবে জাহাজটাকে 3 বার ঘুরিয়ে দিয়েছিল। নেক্সট, এখান থেকে দেখো, নেক্সট, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড।
হ্যাঁ, যেহেতু জন ঢেউগুলির তলায় চলে গেছিল, টুপিটি তার মাথা থেকে খুলে গিয়েছিল। সুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। শীঘ্রই ঝড়টা থেমে গিয়েছিল এবং জন সাঁতার কেটে স্থলভূমিতে পৌঁছেছিল। দ্য ক্যাপ ফলোড হিম। হ্যাঁ, আর টুপিটাও তার পিছনে পিছনে যাচ্ছিল, তাই তো, টুপিটা তাকে অনুসরণ করছিল। অ্যান্ড হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। হ্যাঁ, মানে যখন সে ডাঙায় পৌঁছলো বা স্থলভাগে পৌঁছলো, সে টুপিটাকে তুলে নিয়েছিল এবং দৌড়ে বাড়ি গিয়েছিল এবং দৌড়ে তার মায়ের কাছে বাড়ি গিয়েছিল তার মায়ের কাছে এবং খামারেও গিয়েছিল। হ্যাঁ, র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং ফার্মেও গিয়েছিল। আচ্ছা, তাহলে এখানে আননোন ওয়ার্ড কি আছে দেখি। এখানে তোমরা দেখো, ওয়েন্ট তো গোয়ের পাস্ট টেন্স, ওয়েন্ট গোয়ের পাস্ট টেন্স। শক্ত ওয়ার্ড সেরকম কিছু নেই এখানে, না মোটামুটি সবই ইজি আছে। ওকে, আচ্ছা, নেক্সট পার্ট। এগেইন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো। আচ্ছা, এই পার্টটা ইংলিশে বললে কী হবে, তাই তো, এটা বলা হয়নি। হ্যাঁ, মানে আন্ডার দ্য ওয়াটার দ্য ক্যাপ কামস অফ হিজ হেড। হ্যাঁ, আন্ডার দ্য ওয়াটার দ্য ক্যাপ কামস অফ হিজ হেড, বাট জন somehow swim ashore and the cap follows him. At last he returns home. শেষে বাড়ি এসেছিল। Now again in the winter when the snow lay heavy on the fields, he began to dream of the sea. মানে আবার শীতকাল এলে যখন জমিতে ভারী হয়ে বরফ পড়েছিল, মানে অনেক বরফ পড়েছিল, সে সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করেছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ারড্রব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টিয়ার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট। হ্যাঁ, জন তার জামা কাপড় রাখার আলমারির দিকে গিয়েছিল এবং তার পরির দেওয়া টুপিটি বের করে সেটির দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট হি র্যান আউট টু দ্য ফিল্ড। হ্যাঁ, সে এটিকে মুড়ে, মানে জামায় বেশ সুন্দর করে ভাঁজ করে মুড়ে, হ্যাঁ, সেটিকে মুড়ে জামার পকেটে ভরে নিয়েছিল এবং দৌড়ে জমির দিকে গিয়েছিল। He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. সে হাওয়া টুপিটিকে একটি পাথরের তলায় রেখে দিয়েছিল, যেখানে ওই পরিমানবটি সেটি খুঁজে পাবে বলে সে জানত। Then he left again for the seas. তারপর সে আবার সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়েছিল। এখানে দেখো, লে মানে হচ্ছে লে হচ্ছে পাস্ট টেন্স অফ লাই, লাই এর পাস্ট টেন্স লে, স্থাপন করা, আবৃত করা, হ্যাঁ, কোনো কিছু। আচ্ছা, ওয়ার্ড্রব মানে হচ্ছে এ বিগ কাপবোর্ড ফর হ্যাঙ্গিং ক্লথেস, মানে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য যে আলমারি, ওয়ার্ড্রব। হ্যাঁ, ওয়ার্ড্রব। আর স্টিয়ার্ড মানে হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা। স্টিয়ার্ড মিনস হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা। স্টিয়ার্ড মানে হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা, মানে লুকড ফিক্সডলি। আর টাকিং মিনস হচ্ছে
folding something into position for a neat look, মানে মুড়ে রেখে গুছিয়ে রাখা কোনো কিছু, হ্যাঁ, এই ধরনের সেন্সকে বোঝাচ্ছে। আর স্পেন্ট মানে জানো তোমার কাটা, তো পাস্ট টাইম এখানে। আচ্ছা, হি প্লেস দ্য উইন্ড ক্যাপ টাকিং, হি, আচ্ছা এখানে আশা করি কোনো আননোন ওয়ার্ড নেই, আর তোমাদের মনে হয় আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, for the rest of his life, John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. মানে বলতে চাইছে এটা যে তার বাকি জীবনটা ধরে জন বছরের অর্ধেকটা কাটাতো জাহাজে, বাকি অর্ধেকটা তীরভূমিতে মানে স্থলে, এবং শেষ পর্যন্ত সে নিজে একটা নৌকার মালিক হয়েছিল এবং 100 একর চাষের জমির মালিকানা লাভ করেছিল বা কিনেছিল, এই সেন্সে বলতে চাইছে। হ্যাঁ, অ্যান্ড ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্য ফিল করা, অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। তারপর থেকে সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হয়েছিল, কারণ সে জলে ততটাই স্বচ্ছন্দ বোধ করতো যতটা ডাঙায়, মানে জলেও যতটা স্বচ্ছন্দ বোধ করতো ডাঙাতেও ততটাই স্বচ্ছন্দ বোধ করত। আচ্ছা, এই অংশ থেকে এই যে লাস্ট, এটাকে যদি ইংলিশে বলতে হয় কি বলবে? ইন উইন্টার হি টেক্স আউট দ্য ক্যাপ from his wardrobe and keeps it under a stone in the field so that the ferryman can find the cap. তারপরে কি হচ্ছে, জন এই পার্টটা কি বলে, জন সেলস এগেন, হ্যাঁ, আবার সমুদ্র যাত্রায় বেরিয়ে গেছিল। আর এই পার্টটা ইংলিশে বলতে গেলে কি বলবে, দেয়ার আফটার, তারপর থেকে কি হলো, হি স্পেন্ডস হাফ দ্য ইয়ার অন ল্যান্ড অ্যান্ড রিমেনিং হাফ অন সি, অ্যান্ড হি বাইজ আ বোট অ্যান্ড 100-acre land, and he at last he comes to be known as Captain Turtle because he is as much at home on the water as he is on the land. আশা করি তোমাদের কাছে যে অংশটুকু পড়ালাম ক্লিয়ার হয়েছে। Now let's do the activity 6 of the story The Wind Cap. Write T for the true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. এই সেন্টেন্সগুলো তোমাদের পড়তে হবে, তোমাদের ডিটেক্ট করতে হবে এটা ট্রু হবে না ফলস হবে স্টেটমেন্টটা, হ্যাঁ, এবং শুধু ট্রু ফলস লিখলেই হবে না, তার জন্যে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তুমি ফলস করেছো কেন, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু করলে তার সাপোর্টিং স্টেটমেন্ট, ওকে। হ্যাঁ, ফার্স্ট এ, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং? জন স্থলভূমির স্বপ্ন কখনোই দেখতো না। মনে আছে তোমাদের গল্পটা? হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া, রং।
তাহলে এটা কি হবে? ফলস হবে, ফলস স্টেটমেন্ট। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? However, John could not stop dreaming of the land. B. The squall was called up because John was sleeping. মানে হঠাৎই ঝড়টি এসেছিল কারণ জন ঘুমিয়ে পড়েছিল। এটাও ফলস হবে। যদিও ঘুমিয়ে পড়াটা একটা পরোক্ষ রিজন, ঘুমিয়ে পড়েছিল, স্বপ্ন দেখেছিল, স্বপ্নে দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছিল, তার ফলে জন ঘুরছিল তার বেডের মধ্যে এবং টুপিটাও মোচড় খাচ্ছিল এবং তার ফলে অবশ্য স্কোয়াল এসেছিল, কিন্তু ডাইরেক্টলি রিলেটেড নয়, সেই জন্য ফলস করাটাই ভালো হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ on head twisted round and about, and it called up a squall from the clear sky and hit the ship without a warning. এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে বিয়ে লিখবে। সি, the captain was angry with John. True. In anger he grabbed him. You will find here, in anger he grabbed him. এটাও লিখতে পারো by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. আচ্ছা, D. John did not return the wind cap to the ferryman. জন পরিমাণবটিকে ওই হাওয়া টুপিটি ফেরত দেয়নি, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটি 7-এর কোশ্চেন অ্যান্সার আছে কিছু। আচ্ছা দেখো, অ্যাক্টিভিটি 7, ফার্স্ট কোশ্চেন এ, হোয়াই ডিড দ্য সেলার্স try to rip off the cap from John's head? তাই তো, মানে সেলার্সরা জনের মাথা থেকে ওই টুপিটা খুলে নিতে চেয়েছিল কেন? কোশ্চেন ধরি অ্যান্সার লিখবে। দ্য সেলার্স ট্রাইড, ডিড আছে, ট্রাই আছে, ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড বিকজ দে থট দ্যাট দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্য রিজন for the storm and they wanted to stop the storm. তাহলে এই সেলার্সরা ওই ক্যাপটাকে জনের মাথা থেকে খুলে ফেলতে চেয়েছিল কারণ দে থট, তারা চিন্তা করেছিল, তাদের মনে হয়েছিল যে উইন্ড ক্যাপটাই এই ঝড়টার জন্য কারণ, এবং দে ওয়ান্টেড টু স্টপ দ্য স্টর্ম, এবং স্টর্মটাকে থামাতে চেয়েছিল তারা। স্ক্রিনশট করবে, ভিডিওটা থেকে স্ক্রিনশট নেবে, নিয়ে লিখে নেবে অ্যান্সারগুলো। বি, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? অ্যান্সার, জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন সি, হাফ ইয়ার মানে 6 months সে সমুদ্রে বা জলে কাটাতো, অ্যান্ড রিমেনিং হাফ অফ দ্য ইয়ারও লিখতে পারো অন ল্যান্ড, স্থলভূমিতে কাটাতো। এই যে হাউ ডিড কীভাবে ডিভাইড করেছিল জন তার টাইমটাকে ল্যান্ড আর সি এর মধ্যে। ওকে, সি, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টাটল? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। ইয়েস, আই থিঙ্ক দ্যাট জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টাটল। হ্যাঁ, আমি মনে করি জনকে ঠিকভাবেই বা রাইটলি কল্ড, ঠিকই বলা হয় ক্যাপ্টেন টাটল হিসাবে। এইটার বদলে তুমি শর্টকাটে লিখতে পারো ইয়েস আই ডু, এই পুরো সেন্টেন্সটার বদলে শর্টকাটে ইয়েস আই ডু লিখলেও হবে। আচ্ছা, হোয়াই, কেন, রিজনটা, গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। বিকজ লাইক টাটলস জন অলসো স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন সি অ্যান্ড রিমেনিং হাফ অন ল্যান্ড। হ্যাঁ, কারণ টাটলস, কচ্ছপের মতোই জন
বছরে অর্ধেকটা সমুদ্রে কাটাতো এবং বাকি অর্ধেকটা স্থলভূমিতে কাটাতো। আচ্ছা, লাইক টার্টলস এই জায়গাটায় দুটো ওয়ার্ড যদি এই দুটো ওয়ার্ড যদি বাদ দাও তাহলে হবে বিকজ জন অলসো স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন সি অ্যান্ড রিমেনিং হাফ অন ল্যান্ড অ্যাজ ন্যাচারালি টার্টল ডাস। এইভাবেও অ্যান্সারটা লিখতে পারো। হ্যাঁ, ইউ ক্যান পুট ডাউন দ্য অ্যান্সার দিস ওয়ে। ডি, why did John want to return the wind cap to the ferryman? ফেয়ারিম্যানকে কেন উইন্ড ক্যাপটা ফিরিয়ে দিতে চেয়েছিল? বা কেন কেন চেয়েছিল? অ্যান্সার, জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান বিকজ, কারণ হলো হি ডিড নট ওয়ান্ট টু গেট ইন ট্রাভেল এগেইন, আবার বিপদে পড়তে চায়নি, তাই তো? হ্যাঁ, বিকজ অফ দ্য উইন্ড ক্যাপ, উইন্ড ক্যাপের কারণে আর সে বিপদে পড়তে চায়নি, সেই জন্যই সে ফেয়ারিম্যানকে উইন্ড ক্যাপটা ফিরিয়ে দিতে চেয়েছিল। ওকে, ক্লিয়ার? 8A, underline the verbs in the following sentences that suggest action that began in the past and are still continuing. এখানে কি বলতে চাইছে? আন্ডারলাইন দ্য ভার্ব, এই সেন্টেন্সে ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। যে ভার্বগুলো কি সাজেস্ট করছে? একটা অ্যাকশন সাজেস্ট করছে, যে অ্যাকশনটা পাস্ট থেকে শুরু হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। হ্যাঁ, দ্য অ্যাকশন হুইচ বিগ্যান অ্যাট পাস্ট বা বিগ্যান at some time in the past and is still continuing, এবং এখনো হয়ে চলেছে। হ্যাঁ, দেখো, they have been traveling for 10 hours, have been traveling for 10 hours মানে 10 ঘন্টা ধরে ট্রাভেল করছে, মানে কিছুক্ষণ মানে কিছু আগেও ট্রাভেল করছিল, এখনও ট্রাভেল করছে এবং ভবিষ্যতেও ট্রাভেল করতে পারে। মানে তারা 10 ঘন্টা ধরে ভ্রমণ করছে। হ্যাঁ, মানে আগেও করছিল, এখনও করছে, হ্যাঁ, এবং ভবিষ্যতেও ভ্রমণ করতে পারে। তাহলে এই ধরনের সেন্স যদি কোনো ভার্ব ইন্ডিকেট করে, সাজেস্ট করে, হ্যাঁ, তাহলে টেন্সটা কী হবে? টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে গেছে দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, 2, he thanked me for what I have been doing. He have been doing এটা হবে he thanked me মানে তিনি আমাকে আমি যা করেছি তার জন্য ধন্যবাদ জানালেন বা জানাচ্ছেন। হ্যাঁ, he thanked me for what I have been doing. হ্যাঁ, তিনি আমাকে আমি যা করছি তার জন্যে ধন্যবাদ জানালেন। এটাই হবে ভালো বাংলাটা বলতে গেলে, এইভাবেই বলতে হবে। আর একবার শুনে নাও, তিনি আমাকে আমি যা করছি মানে আগেও করছিলাম, এখনও করছি, ভবিষ্যতেও করতে পারি, এই একটা সেন্স। হ্যাঁ, তার জন্য কি করছেন? আমাকে ধন্যবাদ জানালেন। হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এইখানটা হ্যাভ বিন ডুইং আন্ডারলাইন করতে হবে। The baby has been sleeping all day. Okay? 8B, underline the verbs in the following sentences which suggest action that began before a certain point in the past and continued up to that time. মানে অতীতকালের, ধরো এটা মনে করো প্রেজেন্ট, এই দিকটা পাস্ট, এটা হচ্ছে ফিউচারের দিকটা। তা অতীতকালে কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে জাস্ট, হ্যাঁ, এবং একটা সার্টেন পয়েন্ট অবধি সেটা চলতে থাকছে, অতীতকালেরই একটা সার্টেন পয়েন্ট অবধি চলতে থাকছে। তাহলে এই ধরনের সেন্স যে ভার্ব ইন্ডিকেট করবে, হ্যাঁ, যে ভার্ব যখন ইন্ডিকেট করবে তখন, এবং এই ভার্বটা যে সেন্টেন্সে থাকবে তখন সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলবো,
সেই সেন্টেন্সটাকে বলবো তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে বলবো। ঠিক আছে, ভার্বটা দেখি তো টেন্সটা আমাদের ডিটেক্ট করতে হয়, তাই তো? হ্যাঁ, দেখো they had been playing in the field for an hour before mother called them. হ্যাঁ, দেখো they had been playing in the field for an hour before mother called them. তাহলে দেখো, তুমি দেখো অতীতকালে দুটো ঘটনা ঘটেছে, পাস্ট টেন্সে দুটো ঘটনা আছে। একটা হচ্ছে দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার, প্রায় এক ঘন্টা ধরে মাঠে তারা খেলছিল, মানে কোন টাইম অবধি? বিফোর মাদার কল দেম, হ্যাঁ, তাদের মা ডাকার আগে। হ্যাঁ, তাহলে দুটো ঘটনায় অতীতকালে ঘটেছে, দুটো ঘটনায় ঘটে, কিন্তু যে ঘটনাটা আগে ঘটেছে, এই যে দে হ্যাড বিন প্লেইং, এটা আগে ঘটেছে এবং কিছু টাইম চলেছে। দেখো দে হ্যাড বিন প্লেইং, এটা কিছু টাইম চলেছে, নির্দিষ্ট সময় অবধি চলেছে, তাদের মা ডাকা অবধি, হ্যাঁ, চলেছে। হ্যাঁ, এই ধরনের সেন্স যেখানে বোঝাবে সেখানেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস that some activity was continuing in the past when another incident took place. Next sentence দেখো, when I visited my uncle, he had been teaching in a school there for 5 years. তাহলে এটা কোন ভার্বটা আন্ডারলাইন করতে হবে? had been teaching. 3 দেখো, Rita had been studying in our school for the last 8 years since I met her. Since I met her, দেখো অতীতকালে একটা সার্টেন পয়েন্ট, সিন্স আই মেট হার, এই সার্টেন পয়েন্ট অবধি সেটা চলতে থেকেছে, সেই জন্যে এই হ্যাড বিন স্টাডিং এটা দাগ দিতে হবে। এবং সেই সেন্টেন্সটা যদি এটাকে বলে কোন টেন্স আছে সেন্টেন্সটা, এটা তোমরা বলবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা, 8C, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense. দেখো, the rain had been pouring when I left home. বুঝতেই পারছো, দুটো ঘটনাই কিন্তু অতীতকালে ঘটেছে, তার মধ্যে এটা আগে ঘটেছে এবং কিছু টাইম চলতে থেকেছে, সেই জন্য হ্যাড বিন পোরিং। হ্যাঁ, সেই জন্য কী হচ্ছে, হ্যাড বিন মানে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন জোরে বৃষ্টি পড়ছিল, বাংলা মানেটা হবে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। ঠিক আছে, হ্যাভ বিন বিল্ডিং মানে মানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে ঘটনাটা, এখন চলছে, অ্যান্ড ইট মে কন্টিনিউ। হ্যাঁ, এবং ভবিষ্যতে চলতে পারে। আচ্ছা, মানে ব্রিজটা শুরু হয়েছে অনেক আগে তৈরি করে, ইঞ্জিনিয়াররা শুরু করেছে এবং এখনও চলছে, ভবিষ্যতেও চলতে পারে। দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, মানে পারফর্মার্সরা সন্ধ্যা থেকে গান গাইছে, মানে এখনও চলছে, ভবিষ্যতেও চলতে পারে। মানে বলতে পারো যে ধরো সঙ্গীত শিল্পীরা বলতে পারো এখানে সন্ধ্যা থেকে গান গাইছেন, মানে সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলতে পারে। অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় had been writing poems for 1 month. হ্যাঁ, মানে সেই সময়ে রায় মহাশয় 1 মাস ধরে কবিতা লিখছিলেন। মানে অতীতকালে ধরো এটা প্রেজেন্ট, এটা যদি ফিউচার হয়, এটা পাস্ট হয়, পাস্টের একটা টাইমে প্রায় 1 মাস ধরে তিনি কবিতা লিখছিলেন। ঠিক আছে, হ্যাঁ, অতীতকালে কিছু সময় ধরে একটা নির্দিষ্ট টাইম অবধি চলেছিল, টাইমের একটা দেখো তোমরা সেন্ট পাচ্ছ, সেই জন্য হ্যাড বিন রাইটিং হয়েছে। ঠিক আছে, এই তো কন্টিনিউড আপ টু দ্যাট টাইম লেখা আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 9,
replace the underlined words with their antonyms. Antonyms বসাতে হবে। John had always obeyed his mother. Obeyed antonym কি হবে? Disobeyed. John began his first ever sea voyage. Began কি হবে? Finished. He became very popular with the sailors. Popular antonym unpopular. In John's dream the season turned rapidly. Rapidly antonym slowly. Okay, and activity 10A is under writing section and activity 10B is also under writing section. এই দুটো রাইটিং সেকশনের মধ্যে পড়ছে and writing section will be discussed later. ওকে, তোমরা বাড়িতে এই রাইটিং দুটো লেখার চেষ্টা করবে, পরে আমি কোনো একটা ভিডিওতে এটা আমি ডিসকাস করে দেব। ওকে।